আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে সরকারি সুস্থিতি আদর্শ কলেজের পক্ষ থেকে আমি ইশরাত জাহান, প্রভাষক সমাজকর্ম বিভাগ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাজকর্ম পদ্ধতি বা সোশ্যাল ওয়ার্ক মেথড। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের সেই মৌলিক পদ্ধতিগুলি সর্বপ্রথম এবং প্রধান যে পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বা সোশ্যাল ক্যাজুয়াল। তাহলে শুরু করা যাক। আমাদের আজকে আলোচ্য সূচিটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায় 6 সমাজকর্ম পদ্ধতি এবং স্নাতক দ্বিতীয় বর্ষে যারা অধ্যয়ন করছো তাদের চতুর্থ পত্র অর্থাৎ সমাজকর্ম পদ্ধতি অধ্যায় 2 এর একটি টপিক। তা অর্থাৎ এই টপিকটা যদি তোমরা ফলো করো, একাদশ দ্বাদশ শ্রেণীর সাথে সাথে স্নাতক যারা পড়ছো দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আমাদের তোমরা উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা যে আলোচনা করব সেখান থেকে আমরা জানতে পারবো ব্যক্তি সমাজকর্মের ধারণা, ব্যক্তি সমাজকর্মের উপাদান এবং ব্যক্তি সমাজকর্মের নীতিমালা সমূহ। আলোচনা শুরুর আগে, যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, এখানে সর্বপ্রধান যে বিষয় সেটা হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তিটিকে সমাজকর্মের ভাষায় এই ব্যক্তিটি হচ্ছেন একজন ক্লায়েন্ট, যিনি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ অবশ্যই একটি সমস্যা বা একাধিক সমস্যা নিয়ে তিনি আসবেন একজন সমাজকর্মীর কাছে, যিনি বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক পরিস্থিতির কারণে সমাজে তার স্বাভাবিক ভূমিকা বা সামাজিক ভূমিকা পালন করতে পারছেন না। সমাজকর্মের ভাষায় আমরা সেই ব্যক্তিটিকে সমস্যাগ্রস্ত ব্যক্তি বলে থাকি। সুতরাং আমাদের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মূল বিষয় হচ্ছে বা মূল অনুই হচ্ছে এই ব্যক্তি। সমাজকর্মের মৌলিক পদ্ধতি সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে এই ব্যক্তি সমাজকর্ম। সুতরাং বোঝাই যাচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সকল কিছুই আবর্তিত। সাধারণ কথায় ব্যক্তি সমাজকর্ম বলতে আমরা বুঝি সমাজকর্মের সেই সাহায্যকারী প্রক্রিয়া বা পদ্ধতিকে যেখানে মূলত একজন সমাজকর্মী একজন সাহায্যকারী বা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করেন যেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তিটি নিজেই নিজের সমস্যাটি কি করতে পারে, সমাধান করতে পারে। কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে এই ব্যক্তি সমাজকর্মের যে কনসেপ্ট সেটাকে ব্যাখ্যা দিয়েছেন। আমরা যদি 2-1টি সংজ্ঞা আলোচনা করি আমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন W.A. ফ্রিডল্যান্ডের মতে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হচ্ছে এমন একটি সাহায্যকারী পদ্ধতি যেখানে ব্যক্তিকে এমনভাবে সহায়তা প্রদান করা হয় যাতে করে ব্যক্তি তার উন্নততর জীবন এবং সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে একটি সুখী এবং অর্থবহ জীবনযাপনে সক্ষমতা লাভ করে। আরেকজন বিজ্ঞানী ওয়ার্নার বোহেম তিনি বলেছেন যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি এমনভাবে একজন সাহায্যার্থীকে সাহায্য প্রদান করে যাতে করে তিনি তার সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য ব্যক্তির মনস্তাত্ত্বিক জীবনে এই সমাজকর্ম পদ্ধতি বা সমাজকর্মী হস্তক্ষেপ করেন। হেলেন হ্যারিস পারম্যান, আমরা অবশ্যই সবাই ওনার নামটা শুনেছি, তিনিও খুব সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন যে সমাজকর্ম পদ্ধতিতে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হলো সেই সকল কল্যাণকর মানবীয় প্রতিষ্ঠান যেগুলো কোনো ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে যেই সকল সমস্যার সৃষ্টি করে সেই সমস্যাগুলির কার্যকর সমাধানে ব্যক্তিকে সহায়তা করে। সুতরাং আমরা যদি উক্ত সংজ্ঞাগুলি পর্যালোচনা করি তাহলে আমরা এই ধারণায় পৌঁছতে পারবো যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হচ্ছে মূলত এমন একটি সাহায্যকারী প্রক্রিয়া যেখানে একজন সমাজকর্মী কোনো সাহায্যার্থীকে এমনভাবে সহায়তা করবেন যাতে করে সেই সাহায্যার্থী
নিজেই নিজের সমস্যাটি স্বীয় সামর্থ্য, স্বীয় যোগ্যতা এবং নিজের যেই প্রতিভাগুলি আছে সেই প্রতিভাগুলির বিকাশ সাধন করে নিজের সমস্যাগুলি নিজেই সমাধান করে সমাজে সুন্দর একটি স্বাভাবিক পরিবেশে নিজেকে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তুলবেন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমরা দেখব যে ব্যক্তি সমাজকর্মের যে উপাদানগুলি আছে অর্থাৎ এলিমেন্টস গুলি আছে সেগুলো কি কি। তার আগে আমরা একটি বর্ণনা পড়ব হেলেন হ্যারিস পার্লম্যান, সংক্ষেপে আমরা H.H. পার্লম্যান বলে যাকে অভিহিত করে থাকি। সেই বিশিষ্ট সমাজবিজ্ঞানীর একটি উক্তি যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের কাছে সমাজকর্মী হিসেবে বা সমাজকর্মের ছাত্র হিসেবে ব্যক্তি সমাজকর্মের যে উপাদানগুলি আমাদের অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলি অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। আমরা একটু বোর্ডে থেকে খেয়াল করি, এখানে লেখা আছে এ পারসন উইথ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার a professional representative help him by a given process। অর্থাৎ এই যে উক্তিটি এটি করেছেন H.H. পার্লম্যান। সমাজকর্মে এই H.H. পার্লম্যানের উক্তিটিকে বলা হয়ে থাকে একটি মাইল ফলক। কেন? কারণ তার এই যে উক্তিটি এখানে সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির যে উপাদানগুলি রয়েছে প্রতিটি উপাদান এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমরা একটু খেয়াল করি, সমাজকর্মের উপাদান হচ্ছে মূলত 5টি। কি কি? এখানে প্রথম কথা বলা হয়েছে এ পারসন অর্থাৎ একজন ব্যক্তি উইথ প্রবলেম একটি সমস্যা সহিত, কামস টু এ প্লেস অর্থাৎ একটি স্থানে আসবে, হোয়ার যেখানে এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ একজন পেশাদার প্রতিনিধি হেল্প হিম বাই এ গিভেন প্রসেস তাকে একটি কি দেবেন? প্রক্রিয়া, পদ্ধতি দেবেন সাহায্য হিসেবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি, যেটি আমাদের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রধান এবং প্রথম বিষয়। এরপর আসছে প্রবলেম অর্থাৎ সমস্যা। একজন ব্যক্তি কি নিয়ে আসবেন? একটি সমস্যা নিয়ে আসবেন, একাধিক সমস্যাও হতে পারে, প্রবলেম। এরপর কোথায় আসবেন? টু এ প্লেস, প্লেস মানে স্থান, এই স্থানে তিনি আসবেন যেখানে কে হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ একজন পেশাদার প্রতিনিধি তাকে কি দিয়ে সাহায্য করবেন? গিভেন প্রসেস অর্থাৎ একটি প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যখন আমাদের প্রশ্নগুলি খেয়াল করব, আমাদের সৃজনশীল প্রশ্নে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বা প্রয়োগের প্রশ্ন অথবা উচ্চতর দক্ষতার প্রশ্নে একটা প্রশ্ন খুব কমন আসে তোমাদের, সেটা হচ্ছে 5P বলতে কি বুঝি আমরা? এই 5P বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এন্ড প্রসেস। এই যে 5টি বিষয় এখানে আছে, এই 5টি বিষয়ের আমরা একটু খেয়াল যদি করি, 5টি বিষয়ের অদ্যাক্ষর হচ্ছে পি দিয়ে সৃষ্টি। পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এন্ড প্রসেস। এই প্রতিটি উপাদানের প্রথম অক্ষর হচ্ছে পি, যার জন্য সমাজকর্মে বা ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে 5P বলা হয়। 5P বলতে আমরা এই 5টি বিষয়কে বুঝে থাকি এবং ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির উপাদান হিসেবে এই 5টি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। পার্সন ব্যক্তি, প্রবলেম সমস্যা, প্লেস স্থান এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে পেশাদার প্রতিনিধি, প্রসেস মিন্স প্রক্রিয়া। আশা করছি তোমরা এই উপাদানের যে সুন্দর একটি উক্তি আমি তোমাদের সামনে প্রকাশ করেছি তোমরা অবশ্যই সেই জিনিসটি খেয়াল করবে এবং অবশ্যই এই জিনিসটি তোমাদের মাথায় থাকবে। অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা বা প্রয়োগ
যে প্রশ্নে আসুক না কেন আমরা অবশ্যই এটা আনসার করতে পারবো। তাহলে আমরা উপাদান হিসেবে এখানে কয়টি জিনিসকে দেখতে পাচ্ছি? 5টি জিনিস। প্রথমত হচ্ছে পার্সন, ব্যক্তি, সেকেন্ড প্রবলেম, সমস্যা, থার্ড প্লেস, ফোর্থ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা পেশাদার প্রতিনিধি, এন্ড প্রসেস, ফিফথ প্রসেস, প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি উপাদানগুলি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন কথা হলো, যখন আমরা পার্সনকে বোঝাবো, এই পার্সনটাকে, এই পার্সন বলতে আমরা মূলত ব্যক্তিকে বুঝে থাকি, ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল। বাট সমাজকর্মের ভাষায় যখন আমরা একজন পার্সন বা সমাজকর্মী হিসেবে যখন আমরা একজন ব্যক্তির সমস্যার সমাধান করতে যাব, তখন এই ব্যক্তিটি অবশ্যই একটি সমস্যা বা একাধিক সমস্যা নিয়ে আসবেন, অর্থাৎ উনাকে অবশ্যই সমস্যাগ্রস্ত হতে হবে। সুতরাং ব্যক্তি বা পার্সন বলতে এখানে ইন্ডিভিজুয়াল, সমাজকর্মের ভাষায় আমরা তাকে ক্লায়েন্ট বলতে পারি, এবং তাকে অবশ্যই সমস্যাগ্রস্ত ব্যক্তি হতে হবে। সুতরাং পার্সন বলতে এখানে সমস্যাগ্রস্ত সেই ব্যক্তিটিকেই বোঝানো হয়েছে। সেকেন্ড প্রবলেম, সমস্যা। আমরা কোন অবস্থাকে সমস্যা বলতে পারি? যখন কোনো ব্যক্তি তার স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমগুলি কোনো যন্ত্রণাদায়ক পরিস্থিতি বা অস্বাভাবিক কোনো কারণে সামাজিক ভূমিকা বা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, যে বিষয়গুলি বা যে কার্যক্রমগুলি তার সেই স্বাভাবিক ক্রিয়াটাকে ব্যাহত করছে, আমরা সেই বিষয়গুলি বা সেই সমস্যাগুলিকে তার কাছে সমস্যা হিসেবে সেগুলো উপস্থাপিত হতে পারে, বা একজন মানুষের কাছে তার সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতিগুলি সমস্যা হিসেবে সৃষ্টি হয়। আমরা সেই বিষয়গুলিকেই সমস্যা হিসেবে ধরে নেব। এরপর প্লেস অর্থাৎ স্থান। একজন ব্যক্তি সমস্যা নিয়ে কোথায় আসবেন? অবশ্যই একটি নির্দিষ্ট স্থানে আসবেন। এখানে প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, যেখানে ক্ষেত্র বিশেষে কোনো কোনো প্রতিষ্ঠানের সামর্থ্য আছে, কোনো কোনো প্রতিষ্ঠানের অবস্থান আছে, কাজের প্রেক্ষাপটের ভিন্নতা আছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে একটা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। এক এক প্রতিষ্ঠানের কাজ করার ক্রাইটেরিয়া বা কাজ করার যে প্রসেস সেগুলো ভিন্ন হয়ে থাকে। সুতরাং ব্যক্তির সমস্যা ভেদে সেই প্রতিষ্ঠানের রূপগুলি পরিবর্তিত হতে পারে। এখানে প্লেস বলতে আমরা সেই সমস্যার সমাধানের স্থানগুলিকে বুঝবো। এরপর আসবে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পেশাদার প্রতিনিধি। পেশাদার প্রতিনিধি বলতে আমরা কাকে বুঝে থাকি? এমন একজন সমাজকর্মী যিনি অবশ্যই পেশা হিসেবে সমাজকর্মকে বেছে নিয়েছেন, সেবা করাটাকে উনি পেশা হিসেবে নিয়েছেন, এবং যেই কাজে ওনার অবশ্যই পেশাগত দক্ষতা, কলা কৌশল রয়েছে। সুতরাং পেশাদার প্রতিনিধি বলতে আমরা সেই দক্ষ, কলা কৌশল সম্বলিত এবং অবশ্যই যোগ্য একজন গুণাবলী সম্পর্কিত সমাজকর্মীকে বুঝবো, যিনি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই একটি সঠিক পথ দেখাবেন এবং সমাজকর্মের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি মেনটেন করে উনি ওনার সমস্যাগুলির সমাধান দেবেন। এরপর আসছে প্রক্রিয়া বা প্রসেস। প্রসেস বা প্রক্রিয়া কি? সমস্যাগ্রস্ত ব্যক্তিকে একজন সমাজকর্মী সমাজকর্মের যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়াগুলি আছে বা সেই যে কলাকৌশলগুলি আছে, সেই কলাকৌশলগুলিকে অবলম্বন করে, সেই কলাকৌশলগুলির উপর নির্ভর করে উনি সমস্যা সমাধানের পথ দেখাবেন। সেই সমস্যা সমাধানের পথগুলিকে এখানে প্রসেস বা প্রক্রিয়া বলে বোঝানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সমাজকর্মের যে উপাদানগুলি আছে তোমাদের কাছে কিছুটা স্পষ্ট হয়েছে। প্রসেসের যে বিষয় সেখানে যদি আমরা আরেকটু ডিটেলসে যাই, একজন সমাজকর্মী যখন সাহায্যার্থী সমস্যাগুলি সমাধান করেন, অবশ্যই তিনি বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি অবলম্বন করেন। সেই বিজ্ঞানসম্মত পদ্ধতি যখন উনি অবলম্বন করেন, সেখানেও কিছু স্তর বা স্টেপ বা ধাপ তাকে অতিক্রম করতে হয়। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে অবশ্যই এই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব। একাদশ শ্রেণীতে এই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি স্নাতক দ্বিতীয় বর্ষেও এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসে, যে সমস্যা সমাধানের প্রক্রিয়া হিসেবে বা ধাপ হিসেবে এই ধাপগুলির বর্ণনা। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো এখন আমরা চলে যাচ্ছি নীতিমালা। নীতিমালা সমূহ
সমাজকর্মের পদ্ধতিতে ব্যক্তি সমাজকর্মে যখন কোনো ব্যক্তির সমস্যা সমাধান করা হয় তখন অবশ্যই একজন সমাজকর্মী কিছু নীতিমালা মেনটেন করে চলেন। নীতি বা প্রিন্সিপাল, এই বিষয়গুলি কি? নীতি হচ্ছে সেই বিষয় যা কোনো ব্যক্তিকে কি করে, পরিচালনা করে। অর্থাৎ একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন যখন চলবে অবশ্যই তাকে কিছু রুলস ফলো করতে হবে। এই রুলস গুলিকে আমরা নীতিমালা বলে থাকি। ঠিক সেই রকম একজন ব্যক্তির জীবনেও নীতি যেমন প্রয়োজন, সেই ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থী সমস্যা সমাধানেও একজন ব্যক্তি সমাজকর্মের কিছু নীতিমালা মেনটেন করে চলবেন। সেই নীতিমালাগুলিকে আমরা এখানে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত যে সমস্ত নীতি বা কৌশল অবলম্বন করে সমাজকর্মী সাহায্যার্থীকে সহায়তা করে থাকেন বা তার সমস্যা সমাধান করে থাকেন তাকেই সাধারণত সমাজকর্মের অর্থাৎ ব্যক্তি সমাজকর্মের নীতিমালা বলে অভিহিত করা হয়ে থাকে। এই ব্যক্তি সমাজকর্মের এই নীতিমালাগুলি মূলত সাহায্যার্থীর সমস্যা সমাধানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে সফল এবং ফলপ্রসূ করে থাকে। ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সাধারণ নীতিমালা, আরেকটি হচ্ছে ভিন্ন ধর্মী বা প্রভেদক নীতিমালা। একজন সমাজকর্মী যখন সাধারণ উপায়ে সাধারণভাবে কোনো সাহায্যার্থী সমস্যার সমাধান করতে যান তখন তিনি সবসময় সকল অবস্থায় যে নীতিগুলি অবলম্বন করেন মূলত সেই নীতিগুলিকে সাধারণ নীতিমালা বলা হয়ে থাকে। সাধারণত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে যেই সকল নীতি বা কলাকৌশল অবলম্বন করে একজন সমাজকর্মী ব্যক্তির সমস্যা সমাধান করে থাকেন মূলত সেই নীতিগুলি বা কলাকৌশলগুলিকে সমাজকর্মের ভাষায় ব্যক্তি সমাজকর্মের নীতিমালা বলে অভিহিত করা হয়। এই নীতিমালাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একজন সমাজকর্মী যখন ব্যক্তির সমস্যার সমাধান করতে যাবেন তখন দুইটি পদ্ধতিতে তিনি এই সমস্যাগুলি সমাধান করতে পারেন। এক হচ্ছে সাধারণ নীতিমালা, আরেকটি হচ্ছে ভিন্ন ধর্মী বা প্রভেদক নীতিমালা। এই নীতিমালাগুলি মূলত একজন সমাজকর্মীর সমস্যা সমাধানের প্রক্রিয়াটিকে ফলপ্রসূ করে তোলে। অর্থাৎ ব্যক্তির সমস্যা সমাধানে এই নীতিমালাগুলি সমস্যা সমাধানের প্রক্রিয়াটিকে সার্থক করে তোলে। সাধারণ নীতিমালাগুলিকে সকল বিষয়ে সকল ক্ষেত্রে একজন সমাজকর্মী ব্যবহার করতে পারেন। মূলত আমরা বলতে পারি যে সমস্ত নীতিমালাগুলি সকল বিষয়ে সকল অবস্থায় একজন সমাজকর্মী সমস্যা সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহার করেন বা প্রয়োগ করেন সেই নীতিমালাগুলিকে সাধারণ নীতিমালা বলা হয়। এটা সাহায্যার্থীর সাথে ধাপে ধাপে ব্যবহার করা হয় এবং সকল অবস্থাতে। আর ভিন্ন ধর্মী বা প্রভেদক যে নীতিমালা আছে সেটা সাহায্যার্থীকে সাধারণত পূর্ণভাবে জানার পর, অর্থাৎ যখন একজন সমাজকর্মী সাহায্যার্থীর সমস্যাটি পরিপূর্ণভাবে জানবেন তখন তিনি এই প্রভেদক বা ভিন্ন ধর্মী যে নীতিমালাটি আছে এটি তিনি প্রয়োগ করতে পারবেন। সাধারণত এটি ধাপে ধাপে প্রয়োগ করা সম্ভব হয় না, এই জন্যই যে সমস্যার যে মূল বিষয় সাহায্যার্থীর ক্ষেত্রে যদি পূর্ণভাবে জানা সম্ভব হয় তখনই কেবল একজন সমাজকর্মী এই নীতিমালাটি প্রয়োগ করতে পারেন। তো আমরা যদি এখন একটু বোর্ডের দিকে তাকাই যে ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলি এখানে লেখা রয়েছে, এই নীতিমালাগুলি কি কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে একজন ব্যক্তি সমাজকর্মী যখন একজন ক্লায়েন্ট বা সাহায্যার্থী সমস্যা সমাধান করবেন অবশ্যই ওনাকে কিছু নীতিমালা মেনটেন করে বা মেনে চলতে হবে। এই নীতিমালাগুলির মধ্যে এই 7টি নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ধারাবাহিকভাবে একটু জেনে নিই। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্রহণ নীতি। অ্যাকসেপ্ট করা, রিসিভ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই অবশ্যই আমাদের কোনো শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে যাই বা কোনো মনোচিকিৎসকের কাছে যাই মানসিক কোনো সমস্যা নিয়ে যাই, অর্থাৎ একটি সমস্যা আমাদের সাথে থাকে, তখন
আমরা সমস্যাগুলি কোনো ডাক্তার হোক কিংবা কার কাছে বলি, যার কাছে আমরা সহজভাবে আমরা আমাদের সমস্যাগুলি খুলে বলতে পারি। এবং এটা তো সবার ক্ষেত্রে হয় না। কার ক্ষেত্রে হয়? যিনি সুন্দরভাবে আমাদের রিসিভ করেন, যিনি সুন্দরভাবে আমাদের সমস্যাগুলি শোনেন, আমাদের কথা গুরুত্ব দেন, মূলত তার কাছে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করে আমাদের সমস্যাগুলি আমরা খুলে বলি। সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স বিষয়টা অনেক জরুরি। ঠিক সেই রকম একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন একজন সমাজকর্মীর কাছে আসবেন, অবশ্যই সমাজকর্মীকে সুন্দরভাবে সাহায্যার্থীকে রিসিভ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করে নিতে হবে। এই নীতিমালাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা যখন সমাজকর্মীর কাছে কোনো ক্লায়েন্ট আসবেন এবং এসে যদি তিনি একটি সুন্দর গ্রহণ না পান বা রিসেপশন না পান, তখন দেখা যাবে যে তিনি তার সমস্যাটি উনার কাছে বলে সহজ হতে পারবেন না। অর্থাৎ সাহায্যার্থী এবং সমাজকর্মীর মাঝখানে একটি গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। খোলাখুলি ভাবে কোনো সমস্যার কথাই আর শেয়ার করতে পারবেন না। আর সমস্যা যদি খোলাখুলি ভাবে শেয়ার করা না হয়, প্রকাশ করা না হয়, সেই ক্ষেত্রে এই সমস্যাটি সমাধান করা কতটুকু কার্যকরী হবে আশা করছি আমরা সেটা সবাই অবশ্যই বুঝতে পারবো। সুতরাং একজন সমাজকর্মীর ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম স্পেশালি ভাবে গ্রহণ নীতিতে অবশ্যই বিশ্বাসী। অর্থাৎ একজন সাহায্যার্থী সবসময় সুন্দরভাবে গ্রহণকৃত হবেন একজন ব্যক্তি সমাজকর্মীর কাছে। একজন ব্যক্তি সমাজকর্মী অবশ্যই তার ক্লায়েন্টকে সুন্দরভাবে রিসিভ করে নেবেন। দ্বিতীয়ত, যোগাযোগ নীতি। এই ক্ষেত্রে যেটা হয় যে একজন সাহায্যার্থী যোগাযোগ মেনটেন করে চলবেন এবং ব্যক্তি সমাজকর্মীর পক্ষ থেকেও সেই বিষয়টি চলমান থাকবে। দুইজনের মধ্যে যখন একটি র্যাপো অর্থাৎ সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে যে মধ্যকার সম্পর্ক, সেটিকে সমাজকর্মের ভাষায় আমরা বলে থাকি র্যাপো। এই র্যাপো যদি সুন্দর না হয় তাহলে সমস্যা সমাধানের প্রক্রিয়াটা কখনোই সঠিকভাবে মূল্যায়িত হবে না। আর সেই সঠিকভাবে র্যাপো প্রতিষ্ঠার জন্য যোগাযোগ বা কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ করা খুবই জরুরি। আমরা যখন কোনো বন্ধু বান্ধবের কাছে থাকি, দেখা যায় দীর্ঘদিন যদি যোগাযোগ না থাকে আমাদের মধ্যে রিলেশনটা হয়তো একটু হালকা হয়ে যায়। ঠিক সেই রকম একজন সমাজকর্মী অবশ্যই তার ক্লায়েন্টের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন এবং যেহেতু এটা দুই পক্ষের একটা বিষয়, সেই ক্ষেত্রে একজন সাহায্যার্থীও অবশ্যই সমাজকর্মীর সাথে যোগাযোগ নীতিটা মেনে চলবেন। এরপর আসছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি। বিষয়টা কি? আমাদের সমাজে প্রতিটা ব্যক্তি এক একজন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। প্রতিটা ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। ঠিক সেইভাবে প্রতিটা ব্যক্তি যেমন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, ঠিক তেমনি তাদের সমস্যাগুলিও ভিন্ন রকমের। কারো ব্যক্তিত্ব যেমন বিভিন্ন রকমের হয়, ঠিক তার সমস্যাগুলিও সেই রকম হয়। আমার কাছে যে জিনিসটা সমস্যা বলে মনে হচ্ছে না, অন্য কারো কাছে সেটা সমস্যা বলে মনে হতেই পারে। ঠিক সেই জন্য একজন ব্যক্তি সমাজকর্মী তার কাছে যে ক্লায়েন্টগুলি আসবেন, এক একজনের অবস্থা, স্থান, ক্ষেত্র, ব্যক্তি, অবস্থান ভেদে ভিন্ন রকম হতেই পারে। সেই ক্ষেত্রে সমস্যাগুলিও ভিন্নতর হবে। এজন্য একজন ব্যক্তি সমাজকর্মী অবশ্যই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী হবেন। অর্থাৎ তিনি তার প্রতিটি ক্লায়েন্টকে তাদের নিজস্ব ব্যক্তিত্ব, অবস্থান বুঝে মেনটেন করবেন। প্রতিটা সমস্যা উনি সমাধান করবেন এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং এক একজনের ব্যক্তিত্ব, অবস্থান বুঝে তিনি সমস্যাগুলি সমাধানে সচেষ্ট হবেন। এরপর আসছে অংশগ্রহণ নীতি। আমি আগেই বলেছি যে যেহেতু এটা সাহায্যার্থী প্লাস সমাজকর্মীর একটি দ্বৈত ভূমিকার বিষয়, সেই ক্ষেত্রে কোনো একটি পক্ষ যদি হালকা হয়ে থাকে বা রেসপন্স না করে, সাড়া প্রদান না করে, সেই ক্ষেত্রে এই যে টোটাল কার্যক্রম, এই টোটাল কার্যক্রমটি একটি 0 পয়েন্টে চলে আসবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সমাজকর্মীর কাছে কোনো ক্লায়েন্ট আসেন এবং তিনি যদি অংশগ্রহণ না করেন, অর্থাৎ সমস্যা নিয়ে যখন উনি আসবেন অবশ্যই ওনাকে কিছু প্রশ্নের আনসার করতে হবে।
তিনি যদি সেই আনসারের সেই কোশ্চেনগুলির যথাযথ আনসার না দেন, অর্থাৎ সাড়া প্রদান না করেন, কখনোই একজন সমাজকর্মী তার সমস্যাটি সঠিক সমাধান দিতে পারবেন না। ঠিক অপোজিট সাইডেও একজন সাহায্যার্থী যদি সেই সমাজকর্মীর কাছ থেকে সুন্দরভাবে সেই আন্তরিক একটা রিসেপশন না পান, তিনি কিন্তু অবশ্যই সেইখানে কথা বলে সহজ হতে পারবেন না। সুতরাং উভয় ক্ষেত্রেই অংশগ্রহণটা জরুরি। দুইজনের মধ্যে একটা অংশগ্রহণের মতন সামাজিক সিচুয়েশন তৈরি করে নিতে হবে। সুতরাং ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে বোঝাই যাচ্ছে যে অংশগ্রহণ নীতিটা কতটুকু গুরুত্বপূর্ণ। এরপর আসছে আত্মনিয়ন্ত্রণ নীতি, সেলফ কন্ট্রোল। এই সেলফ কন্ট্রোল বিষয়টা কি? নিজেকে নিয়ন্ত্রণ করা। একজন সমাজকর্মীর কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। প্রথমত যেটা করতে হবে, ওনাকে অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সাহায্যার্থীও যেন আবেগপ্রবণ না হয়ে পড়েন এবং তিনি যেন তার সমস্যাটি খুলে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কোনো কাণ্ড ঘটিয়ে না ফেলেন বা কোনো ভুল স্টেপ নিয়ে না নেন, সেই বিষয়ে একজন সমাজকর্মী তাকে সহায়তা করবেন। এই ক্ষেত্রে সাহায্যার্থীর কোনো দুঃখের কথা শুনে বা কোনো ধরনের পরিস্থিতির কথা শুনে যদি ব্যক্তি সমাজকর্মী নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েন বা এটা যদি তার উপর প্রভাব সৃষ্টি করে, সেই ক্ষেত্রে এই যে সমস্যা সমাধানের প্রক্রিয়া, এটি ভুল একটি ফলাফল দিতেই পারে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তি সমাজকর্মী অবশ্যই সাহায্যার্থীর সমস্যা সমাধানের ক্ষেত্রে এই আত্মনিয়ন্ত্রণের নীতিটি মেনে চলবেন এবং সাহায্যার্থীকেও তিনি সাহায্য করবেন যাতে তিনি তার আত্মনিয়ন্ত্রণটি অধিকারের যে নীতিটি আছে সেটি মেনে চলেন। এরপর আসছে গোপনীয়তার নীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। একজন ব্যক্তি সমাজকর্মী অবশ্যই এই নীতিটি পরিপূর্ণভাবে মেনে চলবেন। এটি একটি পেশাদারী দায়িত্ব বটে, কারণ একজন ব্যক্তি সমাজকর্মীর কাছে যখন একজন ক্লায়েন্ট আসবেন, সেখানে অনেক ধরনের বিষয় থাকবে, সামাজিক, পারিপার্শ্বিক, মানসিক, দৈহিক, আর্থিক অনেক বিষয় সেখানে সমস্যার অন্তর্গত থাকতে পারে, যেটা কখনোই একজন ব্যক্তি সমাজকর্মী স্প্রেড করবেন না, ছড়িয়ে দেবেন না। এটা তার পেশাগত দায়িত্বের একটি ডিসক্রেডিট বলেও গণ্য হতে পারে। সেখানে অবশ্যই সবসময় তিনি ক্লায়েন্টের যেই সমস্ত তথ্য আছে গোপন রাখবেন। কখনোই তিনি কারো কাছে এই জিনিসগুলি প্রচার দেবেন না। সেই ক্ষেত্রে হবে যে এই সমস্যাগুলি ব্যক্তির উপর, অর্থাৎ যিনি সাহায্যার্থী, তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ব্যক্তি সমাজকর্মীর উপর অনাস্থা সৃষ্টি করতে পারে। আর যদি একজন ক্লায়েন্ট তার রক্ষাকারীর উপর অনাস্থা নিয়ে চলে আসেন বা উনি যদি ওনাকে ট্রাস্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে সমস্যার সমাধানের প্রক্রিয়াটি অনেক ভুলভাবে উপস্থাপিত হবে। সুতরাং একজন ব্যক্তি সমাজকর্মী অবশ্যই সবসময় তার ক্লায়েন্ট বা সাহায্যার্থীর সাথে এই নীতিটি মেনে চলবেন। এরপর আসছে আত্মসচেতনতার নীতি। আত্মসচেতনতার নীতিটা বিষয়টা কি? আত্মসচেতনতা বলতে এখানে বোঝানো হয়েছে, যখন কোনো সাহায্যার্থী একজন সমাজকর্মীর কাছে কথা বলবেন, তখন উভয় সাইডেই সচেতন থাকতে হবে। অর্থাৎ বিশেষ করে যখন সমাজকর্মী কোনো ক্লায়েন্টের কথা শুনবেন, নিজের সম্পর্ক নিয়ে সচেতন থাকবেন। নিজের দক্ষতা, কলা কৌশল, কর্মপ্রক্রিয়া সম্পর্কে নিয়ে অবশ্যই সজাগ থাকবেন, কারণ এক একটা সমস্যার সমাধানের প্রক্রিয়া এক এক রকম। তিনি সর্বদিকে তার সজাগ দৃষ্টি রাখবেন, তার দক্ষতা প্রকাশ করবেন এবং একজন সাহায্যার্থীকে তার সমস্যার সমাধানের সঠিক পদ্ধতিটি বাতলে দেবেন। অতএব এই যে 7টি নীতি, আমরা এই 7টি নীতি যদি ঠিকভাবে মেনে চলি, তাহলে আমরা দেখতে পারবো যে একজন ব্যক্তি সমাজকর্মী তার ক্লায়েন্ট বা সাহায্যার্থীর সমস্যা সমাধানে অবশ্যই ফলপ্রসূ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হব। সমাজকর্মের যে পদ্ধতিটি আলোচনা করছি, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়ার যে প্রসেস, সেই প্রসেসটি নিয়ে এবং ব্যক্তি সমাজকর্মের যে পদ্ধতি, সেখানে র্যাপো অর্থাৎ সাহায্যার্থী প্লাস সমাজকর্মী সম্পর্ক এবং প্রয়োগ ক্ষেত্র,
এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।